মুশফিকের পুরো ঠোঁটের ভাঁজে মুচকি হাসির রেখা ফুটে ওঠে। লাভ ইউ শোনার আগে হেইট ইউ শুনতে হলো। অথচ তার বউয়ের এখনো লাভ ইউ শোনা মনা বলে মুখে ফেনা তুলে ফেলার কথা ছিল। কিন্তু সে কি শুনছে? ডিফেন্সে জব করলে কি এমনই হয়? মৃদু অভিমান করেছে, যা খুবই স্পষ্ট। কিন্তু তার কি করার ছিল? সে কাজে এত পরিমাণ ব্যস্ত ছিল যে ফোন দেওয়ার ফুরসত মেলেনি। সারাদিন পরিশ্রম করার পর রাতে কটেজে ফিরে শরীরটা ক্লান্ত ভঙ্গিমায় বিছানা খুঁজে। তখন আর কিছু ভালো লাগে না। তাছাড়া মৃদু তার কল্পনায় ধোঁয়াশা। দুজনের কম সখ্যতা হওয়ার কারণে বুঝি এমন হচ্ছে। সেটা ভেবেই আর গভীর রাতে ফোন দেওয়া হয়নি। আজকে ল্যাপটপে অভিমানী চঞ্চল মেয়ের ফুলা মুখটা দেখে এত মিষ্টি লেগেছে। অভিমান করলেও কাকে দেখতে এত ভালো লাগে বুঝি। সে ভালো করে দেখার আগেই ফোনটা কেটে দিয়েছে। মুশফিক চোখ বন্ধ করে তার সাজা উজ্জ্বল বিছানায় মৃতুকে ভাবে। ভাবতেই দেহ মন শিহরিত হয়। চোখের তারায় নেচে যায় মায়াবী একজোড়া চোখের চাহনি। মিতুর মেসেজটা দেখে মুখে হাসি আসলেও মন তাকে তিরস্কার করে ওঠে। মুশফিকের অবচেতন মন বুঝি ভালোবাসার কথাই শুনতে চাচ্ছিল। তাই তো এই হাস্যকর তিরস্কার। সে আসলেই এই কয়টা দিন খুবই ব্যস্ত ছিল। অথচ সদ্য বিবাহিত স্ত্রী কিনা রাগ করে ফেলেছে। সে তপ্ত শ্বাস ফেলে মিতুর নাম্বারে ডায়াল করলো। বিছানায় রাখা মোবাইলটা কেঁপে কেঁপে উঠেছে। মিতু সেদিকে চুপচাপ তাকিয়ে থাকে। 3বার ফোন কল আসে, কিন্তু রিসিভ করে না মিতু। অভিমানী রাগ ও রাখিতে ততক্ষণে জলে টইটুম্বর হয়ে গেছে। 4বারের সময় যখন ফোন আসে, তখন মিতু নড়েচড়ে বসে। সবার কাছে শুনেছে মুশফিক খুব রাগী। তাকে এতবার ফোন দিচ্ছে, সে যদি না ধরে তাহলে কি মেজর রেগে যাবে? কাজটা কি বেয়াদবি সমতুল্য হচ্ছে না? মিতু ধাতস্থ হয়ে ফোনটা রিসিভ করে কানে ঠাকায়। মেজরের গম্ভীর কণ্ঠ কর্ণগোচর হয়। বুকের খাঁচার পাখি ভয়ে জমে যায়। সারাদিন পকপক করতে থাকা মিতু কথা বলতে পারে না। মুশফিক কান থেকে মোবাইলটা নামিয়ে দেখে যে লাইনে আছে কিনা। লাইনে আছে, অথচ কথা বলছে না। হঠাৎ মুশফিকের ভীষণ রাগ হয়। মিতুর এমন নিশ্চুপতায় সারা অঙ্গে রাগ যেন চিরবিরিয়ে ওঠে। গম্ভীর গলার স্বর আরো গম্ভীর শোনায়। হ্যালো মিতু, শুনতে পারছো? কথা বলো। মুশফিকের এমন কণ্ঠে মিতু জলদি বলে। জি। মুশফিকের কাছে নিজের কণ্ঠই কর্কশ শোনালো। সে নিঃশব্দে শ্বাস ফেলে শান্ত হলো। রাগ লুকানোর এক অদম্য ক্ষমতা আছে তার। চেহারা দেখে কিংবা কণ্ঠ শুনে কেউ তার মনের ভাব বুঝতে পারবে না। মিতুর ভয় মাখা কণ্ঠ শুনে ঝট করে নিজেকে শান্ত করে নিল। এতক্ষণ ধরে ফোন দিচ্ছি, কোথায় ছিলে তুমি? মিতুর চিত যে মুশফিক জানে যে সে কাছেই ছিল, তাও জিজ্ঞেস করছে কোথায় ছিল। তার কণ্ঠে আবারও অভিমান ভিড় করে। সে বলে, কাছেই ছিলাম। তাহলে ফোনটা ধরনি কেন মিতু? আপনাকে অপেক্ষা করালাম। অপেক্ষা করতে কত কষ্ট হয় একটু হলেও নিশ্চয়ই বুঝেছেন। মুশফিক বালিশে মাথা রাখে। পাখির মুখে বুলি ফুটছে, কণ্ঠে অভিমানের সাগর। তার মুখে হাসি ফুটে ওঠে। আমার ফোনের জন্য অপেক্ষা করছো? মিতুও চুপ করে থাকে। মিতুকে চুপ করে থাকতে দেখে মুশফিক বলল, একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, যদিও তোমাকে বলতে পারছি না কাজটা কি। মিতু মুখ গম্ভীর করে। আর্মিদের আবার কাজ কিসে? আর্মিরা তো খালি খালি মাটিকে গর্ত করে, তারপর ওই গর্তে ঘুমো। আজাইরা কাজকর্ম সব। মিতুকে এমন নিশ্চুপ হয়ে থাকতে দেখে মুশফিকের গলা স্বর মিহি হয়। আস্তে করে বলে, সরি, আমার উচিত ছিল একটু হলেও ফোন দেওয়া। কথা বলো না মিতুল। মুশফিকের এমন নরম কণ্ঠ শুনে মিতুর টলমল চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। অভিমান রূপ নেয় কান্নায়। সে ফুপিয়ে ওঠে। মিতুর কান্নার শব্দ শুনে মুশফিক হতভম্ব। চঞ্চল মেয়ের মন যে এত নরম তা কে জানতো। সে ব্যতিব্যস্ত হয়ে বলে, রাত হয়ে গিয়েছিল, ভেবেছিলাম এত রাতে ফোন দিলে যদি ডিস্টার্ব হও। আমি অপেক্ষায় ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন থেকে গভীর রাত হলেও ফোন দেবো, কেঁদো না। মিতু হঠাৎ ঝাঁঝ মাখানো কণ্ঠে বলে। আমি কাঁদিনি, কাঁদবো কেন? মুশফিক মুচকি হাসে। মিতু যদি তার এই হাসিটা দেখতো তাহলে নির্ঘাত মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতো। সে হাসছে মিতুর কথা শুনে। সে স্পষ্ট কান্নার মৃদু শব্দ শুনেছে। অথচ এখন উল্টো কথা। সে বলল, আসলে তো, কাঁদবে কেন? মিতু অভিমানী ভাষে। অভিমানের স্রোতে ধাক্কা দিয়ে মুশফিক বলল, মেসেজে যা বলছো তা কি ঠিক? হুম। শিওর? হুম। একমাত্র বউয়ের কাছে এসব শোনা লাগবে, আগে জানলে বিয়েই করতাম না। একটা মাত্র বউ মানে মানুষের বউ কটা থাকে? চারটা থাকাই তো জায়েজ। এক বউ হেট ইউ বলবে, আরেক বউ লাভ ইউ বলবে, সুযোগ আছে। মিতু আবার কেঁদে দিল। তারপর রাগ করে ফোনটাই কেটে দিল। সাথে সাথেই একটা মেসেজ আসে। লাভ ইউ বলার জন্য আরেকটা বউ লাগবে দেখা যাচ্ছে। মিতুর মুখে হাসি ফুটে ওঠে।
সে যতই চঞ্চল আর দুষ্ট মুশফিক তার থেকেও বেশি দুষ্ট। আরেকটা মেসেজ আসে। আমি সময় পেলেই ফোন দেব, এই কারণে রাগ করতে হয় না। মিতুর মন ভালো হয়ে গেল, সে সব বুঝে, কিন্তু কেন যেন স্বল্প পরিচিত মুশফিকের গলার স্বর শুনে এত আপন লাগলো যে খুব ছেলে মানুষই করে ফেলেছে। ভোর 4:30 মুশফিকের মোবাইলে ইমার্জেন্সি কল আসে। সে শটান দাঁড়িয়ে কাপড় চোপড় পরে নেয়। উপর মহল থেকে ফোন এসেছে, এক্ষুনি একটা অপারেশনে যেতে হবে। সে নামাজ পড়ে বেরিয়ে যায়। আজকে কেন যেন বেরিয়ে যাওয়ার আগে মিতুকে খুব মনে পড়ছে, কিন্তু মুশফিক জানে তাদের কোনো পিছুটান থাকতে নেই, তাদের জীবন দেশের জন্য উৎসর্গ। সেই শূন্য কটেজের দিকে তাকিয়ে বেরিয়ে পড়ে। সামান্য দূরের কোয়ার্টার থেকে নয়না বেরিয়ে আসে। মুশফিক সেদিকে তাকায় না, নয়না এগিয়ে আসে। আসসালামু আলাইকুম স্যার। মুশফিক নয়নার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, তুমি অপারেশনে যাচ্ছ? জি, বাবাকে বলেছিলাম অপারেশনে যেতে চাই। এটা কোনো ছেলেখেলা না যে বাবার কাছে চকলেটের আবদার করলে আর তোমার বাবা তা এনে দিলে। ইটস এ অপারেশন। পেছন থেকে কর্নেল ফারুক আহমেদের কণ্ঠ ভেসে আসে। ও যাক, মুশফিক, আমি জানি তুমি নয়নার খেয়াল রাখবে। মুশফিকের শরীর রাগে জ্বলে গেল। সে অপারেশনে যাচ্ছে কারো খেয়াল রাখতে নয়, মুখে বলল, এস স্যার। নয়নার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। মুশফিক সেই হাসি দেখে ইচ্ছে করলো থাপ্পড় দিয়ে গাল লাল করে দিতে। বেয়াদব মেয়ে। প্রথমবার 7 দিন যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, এবার 9 দিন। এবার মিতু মুশফিকের কলের আশায় বসে থাকেনি। সে অনেকবার ফোন দিয়ে, কিন্তু প্রতিবারই শোনাচ্ছে নেটওয়ার্কের বাহিরে। মিতুর মনে হলো সে সেদিন হেটিও বলাতেই কিনা মোবাইল বন্ধ করে রেখেছে। অনেক ভেবে সে মেসেজ লিখল, আর কখনো হেট ইউ বলবো না, যা শুনতে চান তাই বলবো। সারা রাত মিতু কাঁদলো। তার এত কান্না পাচ্ছে, কাউকে নিজের কষ্টের কথাও বলতে পারছে না। ভোর রাতের দিকে ঘুম আসে চোখে। তখন সকাল কটা বাজে তা মিতুর জানা নেই। চোখ না খুলেই মনে হলো তার মনটা পড়ে আছে খাগড়াছড়িতে। সেখানে এক পাষাণ পুরুষের বাস, যে কিনা তাকে কষ্ট দিচ্ছে। সে মন খারাপ করে চোখ খুলে তাকায়, আর সাথে সাথেই লাফিয়ে ওঠে। মুশফিক তার দিকে গভীর চোখে তাকিয়ে আছে। মিতু জোরে জোরে শ্বাস ফেলছে। তার এখনো বিশ্বাস হচ্ছে না যে মুশফিক তার সামনে। বারবার মনে হচ্ছে এটা স্বপ্ন। তার ভাবনা চিন্তার অবসান ঘটিয়ে গমগমে কণ্ঠে মুশফিক বলল, আমার বউ আর হেডিও বলবে না, আমি যা শুনতে চাই তাই বলবে। ভাবলাম মোবাইলে শুনলে তো আমার হবে না। আফসোসটা অল মেজর বলে কথা। আমার সবকিছু স্পেশাল হওয়া চাই, তাই ফেস টু ফেস শোনার জন্যই ছুটে এলাম। মুশফিক নয়নাকে নিয়ে যার পরনায় বিরক্ত। তারা এখন খাগড়াছড়ির গভীর জঙ্গলে আছে, যেখানে কিনা সন্ত্রাসীদের এক বড় গ্রুপ আছে। আজকে তাদের ধরার জন্যই মূলত এই গোপন অভিযান। এসব অভিযানে সাধারণ দক্ষ সেনাদেরই দেওয়া হয়, কারণ দক্ষতা ছাড়া এসব ঝুঁকিপূর্ণ অভিযানে জীবন নিয়ে ফিরে আসা অসম্ভব। নয়না কম বয়সী এক মেয়ে, সে অভিযানে যাওয়ার অযোগ্য। তারপরও তার বাবার জন্যই তাকে নেয়া। আর নেয়ার পর থেকে নয়না মুশফিকের পিছু পিছু ঘুরছে। পিছু ঘুরছে বললে ভুল হবে, একটু পরে পরে অহেতুক কাজকর্ম করে ব্যাপারটা ঘেটে দিচ্ছে। আবার তার সমাধান করতে হচ্ছে মুশফিককে। অভিযান সফল করে আসার পথে পা মচকে ফেলেছিল। পা মচকে সে আর হাঁটতে পারছিল না। নিচু স্বরে বায়না ধরে মুশফিক যেন তাকে সাহায্য করে। সে মুশফিকের কোলে উঠতে চায়। মুশফিক নয়নার দিকে তাকায়। মেয়েটার স্পর্ধা দেখে সে অবাক। বাবার তোপেই যে এমন করে তা সে বেশ লক্ষণীয়। মুশফিক বলল, তোমাকে কোলে নেব কেন? আমি হাঁটতে পারবো না। না পারলে এখানেই বসে থাকবে। তোমাকে কোলে নেওয়ার দায়িত্ব নিশ্চয়ই আমার না? আপনি আমাকে সাহায্য করবেন না? না, একজন সৈনিক হিসেবে নিজেকে প্রোটেক্টর করার দায়িত্ব তোমার নিজের। অন্য করা আশায় অভিযানে আসার কথা কোনো মানেই হয় না। এখন আমার জায়গায় যদি কোনো সন্ত্রাস থাকতো তখন কি করতে? মুশফিকের কথাগুলো নয়নার ভালো লাগলো না। মুশফিক অন্য সৈনিকদের বলল সাহায্য করতে। মেজরের হুকুম অনুযায়ী অন্যরা সাহায্য করলো। আর মুশফিক জোর কদম ফেলে সামনে এগিয়ে যায়। ধারালো দৃষ্টিতে সে নয়নার হাবভাব ঠিকই ধরেছে। বাসায় এসে কুসুম গরম পানিতে ভালো করে গোসল করে নেয়। এ কটা দিন যে কিভাবে কাটিয়েছে তা আল্লাহই ভালো জানে। তাছাড়া খাগড়াছড়ির পার্বত্য এলাকায় নেটওয়ার্কের সমস্যা, সে কারণে কারো সাথে যোগাযোগ করতে পারেনি। তার এত ক্লান্ত লাগছে যে ইচ্ছে করে বাথরুমের নিচেই শুয়ে পড়ে। গোসল সেরে সবার প্রথমে মোবাইল নিয়ে বসে। মোবাইল চার্জে লাগিয়ে অন করতে টুং করে মৃত্যুর মেসেজে এসে ইনবক্সে জড়ো হয়। মেসেজ পড়ে মুশফিকের পুরুষালী ঠোঁটের ভাঁজে কিঞ্চিত মুচকি হাসির রেখা ফুটে ওঠে। চোখের তারায় খেলে যায় চঞ্চলতা। 1 কাপ সালাদ বানিয়ে নেয়, সাথে 1 কাপ চা। 2টো টোস্ট বিস্কিট চায়ে ভিজিয়ে খায়, সালাদটাও খায়। তারপর চনমনে দেহে একটা কালো টি শার্ট জিন্স পরে নেয়। এত গা ভরা ক্লান্তি যেন নিমিষে পালায়। ক্লান্তির বদলে ভর করে একরাশ উত্তেজনা।
সেই কটেজ তালাবদ্ধ করে বেরিয়ে পড়ে। এত সুমধুর হাতছানি তার মতো দক্ষ অফিসারের পক্ষে উপেক্ষা করে যাওয়া সম্ভব না। ঘড়ির দিকে তাকিয়ে ভাবে সকালের আগেই ঢাকা চলে যেতে পারবে, এটাই তার ধারণা। ফজরের নামাজে যাওয়ার জন্য রেডি হয়েছেন মোহাম্মদ হাসান রহমান। এমন সময় কলিং বেলের তীব্র চিৎকার শান্ত নিরিবিলি ফ্ল্যাটের আনাচে কানাচে হৈ হৈ করে ওঠে। হাসান সাহেব ভ্রু কুচকে ভাবে এত সকালে কে আসতে পারে। ভাবতে ভাবতে দরজা খুলে মুশফিককে দেখে উনি বিস্ময়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়। এই যে একমাত্র মেয়ে জামাই। মুশফিক হাসি মুখে তাকিয়ে আছে। হাসান সাহেব এই মুহূর্তে মেয়ে জামাইকে আশা করেননি। মুশফিক সালাম দেয়, পেলব কণ্ঠে বলল, ভালো আছেন বাবা? মেয়ে জামাইয়ের কথা শুনে হাসান সাহেব বলে, আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? জি ভালো। হাসান সাহেব মুশফিকের হাত ধরে বাসায় নিয়ে যায়। তারপর মিতুর মা মহিমা বেগমকে ডাকে। মুশফিকের দিকে তাকিয়ে বলে, মুশফিক, তুমি যে আসবে তা তো মিতু বলেনি। মুশফিক ওনাকে শান্ত করে বসিয়ে বলে, মিতু তো জানে না বাবা। তোমাদের বাসা থেকে এসেছো? না, খাগড়াছড়ি থেকে এসেছি, বাসায় যাইনি। নতুন জামাই এই প্রথম শ্বশুর বাড়ি এসেছে। হাসান সাহেব যেন দিশে হারায়, কি বলবেন তা বুঝে পায় না। এর মাঝে মহিমা বেগম আর নীলু বেগম আসেন। ওনারাও মুশফিককে দেখে অবাক হয়। তারপর মুশফিক শ্বশুরের সাথে নামাজে যায় আর মহিমা বেগম ব্যস্ত হাতে নাস্তা বানায়। নাস্তা বানানোর ফাঁকে ফাঁকে মিতুকে কয়েকবার ডাকে, কিন্তু মেয়ে আজ যেন কর্ণকুম্ভের মতো ঘুমিয়েছে। মুশফিক যখন নামাজ পড়ে বাসায় আসে তখন ঘড়ির কাঁটা 7টা ছুঁই ছুঁই। হাসান সাহেব সবার সাথে মুশফিককে পরিচয় করিয়ে দিয়েছে। ওনার উচ্ছ্বাস দেখে বোঝা যাচ্ছে সে মুশফিককে মেয়ের জামাই করে খুব খুশি। নীলু বানু তাকে মিতুর রুমে নিয়ে যায়। মিতু তখনও ঘুমেছিল। মুশফিক বিছানায় বসে মিতুর দিকে তাকায়। ফুলো মুখটাই বলে দিচ্ছে কান্নারা মিতুকে জাপটে ধরেছিল। মুশফিক বিছানায় বসার পরেও যেন ক্লান্তি তার গায়ে ভর করে। সে উপর হয়ে শুয়ে হাতের উপর থুতনি ঠেকিয়ে এক নজরে মিতুর দিকে তাকিয়ে থাকে। শুয়ে দেওয়ার তীব্র ইচ্ছে হয়, কিন্তু মুশফিক চুপচাপ শুয়ে থাকে। সে জানে তার উচিত মিতুকে একটু সময় দেয়া, কিন্তু দেশ রক্ষার্থে সে বদ্ধ পরিপক্ক। মিতুর দিকে তাকিয়ে মনে হলো সময় দেওয়া উচিত ছিল। কিছুক্ষণ পরে রোদের ছোটাছুটি রুমের আনাচে কানাচে দেখা যায়। মিতু চোখের পাতা পিটপিট করে তাকায়। তারপর মুশফিককে দেখে 440 ভোল্টের কারেন্টের শক লাগে। ছিটকে উঠে বসে। মুশফিক তার দিকে গভীর চোখে তাকিয়ে আছে। মিতু জোরে জোরে শ্বাস ফেলছে। তার এখনো বিশ্বাস হচ্ছে না যে মুশফিক তার সামনে। বারবার মনে হচ্ছে এটাই স্বপ্ন। তার ভাবনা চিন্তার অবসান ঘটিয়ে গমগমে কণ্ঠে মুশফিক বলল, আমার বউ আর হেডিও বলবে না, আমি যা শুনতে চাই তাই বলবে। ভাবলাম মোবাইলে শুনলে তো আমার হবে না। আফটার অল মেজর বলে কথা, আমার সবকিছু স্পেশাল হওয়া চাই। তাই ফেস টু ফেস শোনার জন্যই ছুটে এলাম। মিতু স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। মুশফিকের কথাগুলো কর্ণগোচর হতে চুপসে যায় সে। মুশফিক তখনও তার দিকে ভীষণ গভীর দৃষ্টি মেলে তাকিয়ে আছে। মিতু নিজের দিকে তাকিয়ে দেখে তার গায়ে টি শার্ট, তাছাড়া ওড়নাটাও কাছে নেই। সে ঝটপট নেমে পড়ে। এদিক ওদিক তাকিয়ে ওড়না খুঁজে, কিন্তু কোথাও ওড়নাটা চোখেই পড়ছে না। মুশফিক মিতুর কাজকর্ম হাসে। হাতের কাছে থাকা ওড়নাটা মিতুর দিকে বাড়িয়ে দিয়ে বলল, মিতু, এটাই খুঁজছো? মিতু মুশফিকের দিকে তাকিয়ে মাথা নাড়ে। মুশফিক আধশোয়া হয়ে বসে বলে, আসো নিয়ে যাও। মিতু তার স্বভাবতই চঞ্চল দুরন্ত, কিন্তু মুশফিকের সামনে আসলে যেন সে ফাটা বেলুনের মতো চুপসে যায়। বুকটা ধুকপুক করে, কথা বলার ভাষা হারায়। এমনকি ভালো করে মুশফিকের দিকে তাকাতেও পারে না। কি করে কাছে যাবে? কি হলো, নেবে না? মিতু এগিয়ে গিয়ে ওড়না হাতে নেয়। মুশফিক বলল, বসো। মিতু বাধ্য মেয়ের মতো বসে। মুশফিক আস্তে করে বলে, এমন করে বসেছো কেন? স্বাভাবিক হয়ে বসো। মিতু সুন্দর করে বসে মুশফিকের দিকে তাকায়। উজ্জ্বল দীপ্তময় দুটো চোখ তার দিকেই তাকিয়ে আছে অবিচল। কালো টি শার্ট, পাথর কোদা শক্ত কঠিন শরীরে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। তামাটে গায়ে কালো রং খুব মানিয়েছে। মিতু মুগ্ধ হলো। মুগ্ধতায় চারপাশ ভরে গেল। সে মাথা নিচু করে একটা ঢোক গিলে। এই পর্যন্ত সে একটাও কথা বলেনি। মুশফিক বলল, ভালো আছো? মিতু তার গায়ের মৃদু কাঁপন ঠিকই টের পাচ্ছে। মুশফিক বোধহয় সকালে এসেছে। সে আলতো স্বরে বলে, জি। তা তো দেখতেই পাচ্ছি। কেঁদে কেটে শরীরে কি হাল করছো মিতুল? ইস, আবার সে আদুরে নরম সুরের ডাক। এই ডাকটা শুনলে মিতুর গায়ে হালকা আলোড়ন হয়। মন ভাঙাচি তার ঘুম থেকে জেগে উঠতে চায়। মিতুকে চুপ করে থাকতে দেখে মুশফিক বলল, কেঁদেছো কেন? মিতু আড়ষ্ট হয়ে বলে, কাঁদিনি। মুশফিক হাসে, ঘন গলায় বলে, একটুও না? না। আমার দিকে তাকিয়ে বলো। মিতু তাকায় না, সে তাকাতে চায় না। মেজরের চোখের দিকে তাকালে বুকটা কেমন করে ওঠে। সে নিজের হাতের দিকে তাকিয়ে থাকে। মুশফিক বলে, তাকাও। মিতু তাকায়, মুচকে হাসে। মুশফিক নিজেও হাসে।
মিতু আস্তে করে বলে, ভালো আছেন? মুশফিক তার সরল স্বীকারোক্তি দেয়। 9 দিন অপারেশনে ছিলাম, ভীষণ ভয়াবহ অপারেশন, কিন্তু সব কষ্ট দূর হয়ে গেছে যে আমরা সফল হয়েছি। গতকাল রাতেই বাসায় ফিরছি, তোমার মেসেজ পেয়ে চলে এলাম। মিতু বুঝতে পারলো মুশফিক একটুও বিশ্রাম নেয়নি, শুধুমাত্র তার জন্যই এত দূর থেকে ছুটে এসেছে। অজানা সুখে মিতুর মন নেচে উঠল। সে ব্যস্ত হয়ে নামতে নামতে বলল, নাস্তা করেননি নিশ্চয়ই? মুশফিক নিজেও দাঁড়ায়। মিতুর পথ আগলে দাঁড়িয়ে বলল। না। মুশফিক সামনে দাঁড়ানোতে মিতু বলে, আমি ফ্রেশ হয়ে নিয়ে আসি। আগে বলে যাও। কি? আমি যা শুনতে চাই তা। মিতু শুকনো ঢোক গিলল, বলল, কি শুনতে চান? মুশফিক হালকা স্বরে বলল, যা শুনতে চাই তা তুমি বোধহয় জানো। মিতু জানে, কিভাবে জানে সেটা অজানা, কিন্তু তার মনে হচ্ছে সেদিনের কথা অনুযায়ী হেডিউর বদলে লাভ ইউ বলতে হবে। এটা বলতে হবে ভেবেই তার গলা শুকিয়ে গেল। হামতা হামতা করে বলল। আমি জানি না। মুশফিক অনুসন্ধানী চোখে তাকিয়ে বলে। তোমার চোখে যে আরেক কথা বলে। মিতু অনুনয় করে বলল। পরে বলবো। মুশফিক এক পা এগিয়ে আসে, মাথাটা নিচু করে বলে। আমার আসতে কিন্তু খুব কষ্ট হয়েছে মিতুল। মুশফিকের গরম নিঃশ্বাস তার মুখে আছড়ে পড়ছে। সে হাত দিয়ে কাপড় খামচে ধরে বলে, যা শুনতে চান তাই বলবো, কিন্তু পরে। মিতুর অস্বস্তি দেখে মুশফিক সরে দাঁড়ায়। মিতু এক পলক মুশফিকের দিকে তাকিয়ে কাপড় নিয়ে ওয়াশরুমে যায়। ওয়াশরুমে গিয়ে লজ্জায় মুখ ঢাকে। বুকে হাত রেখে বুকের ধিমধাম করে লাফানোটা হৃৎপিণ্ডটা থামাতে চায়। মেজর তার জন্য ছুটে এসেছে ভাবতেই মন পুলকিত হলো। সবাই একসাথে নাস্তা করতে বসেছে। মুশফিকের সাথে সবাই কথা বলছে, শুধুমাত্র মিতু ছাড়া। সে লজ্জায় ঠিকঠাক নাস্তাই করতে পারছে না। মুশফিকের গলার স্বর কানে আসলেই নাকের পাটা কেমন ফুলে উঠছে, সারা মুখে শিরশিরি লাগছে। সে উঠে চলে যায়। মিতুর চলে যাওয়াটা মুশফিক লক্ষ্য করে। নাস্তা খাওয়ার পরে সে রুমে গিয়ে মিতুকে পায় না। বিছানায় বসে মিতুর অপেক্ষা করে, কিন্তু অনেকক্ষণ পরেও যখন মিতু আসে না, তখন তার খুব রাগ হয়। যার জন্য এত কষ্ট করে ছুটে এসেছে, অথচ সে লাপাতা। স্বামী এত কষ্ট করে এসেছে, ভৌত বুকে লেপ্টে থাকার কথা ছিল, অথচ তার বউ লজ্জায় ঠিকঠাক তার দিকে তাকাতেই পারে না। সে নিশ্চিত যে এখনো লজ্জায় লুকিয়ে আছে। মুশফিক কয়েকবার দরজার সামনে গিয়েছে, কিন্তু কি বলে ডাকবে, লজ্জায় ডাকতেও পারছে না। কিছুক্ষণ পরে মিতু রুমে আসে। হালকা নীল থ্রি পিস পরনে, ঠিক নীল পরীর মতোই লাগছে। ফর্সা গায়ে নীলের আবরণ চোখে লাগার মতো। মিতু দরজার কাছে এসে বোকা বোকা হাসি দিয়ে মুশফিকের দিকে তাকায়। মুশফিক উঠে দাঁড়ায়, ক্ষিপ্ত পা ফেলে দরজার কাছে গিয়ে দরজা আটকে দেয়। মিতুর হাত ধরে বলে, আমি একা একা বসেছিলাম। মুশফিকের রাগী চেহারা দেখে সে ভয়ে ভয়ে বলে, সরি। আমি আসতেই এত সমস্যা, আমি চলে যাই তাহলে। মিতু ভয়ে মুশফিকের হাত ধরে বলে, না। মুশফিক মিতুর ভয়ার্ত চোখের দিকে তাকিয়ে বলে। তুমি কি চাও মিতু? মিতু দম আটকে বলে, আপনি আমার কাছে থাকুন। মুশফিকের বুকে ঠক ঠক শব্দ হলো। সে নিজেকে সামলে বলল, এতক্ষণ পালিয়েছিলে কেন? মিতু আস্তে করে বলে। লজ্জা লাগছিল। মুশফিক মিতুর হাতের উল্টো পিঠে নিজের আঙ্গুল ঘষে বলে। আমি কি চলে যাব? মুশফিকের ছোঁয়ায় মিতুর কেমন ছটফট লাগে। সে ফিসফিস করে বলে, না। তাহলে আমার কথা শুনতে হবে। কি কথা? মুশফিক আর একটু কাছে আসে। পুরুষালী তীব্র ঘ্রাণে মিতুর গা কেঁপে যায়। মুশফিক আস্তে করে বলে, একটা শাড়ি পরো না, শাড়ি আমার খুব পছন্দ।